আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। জুম্মা শেষেই ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধ শুরু করলো কাসাম ব্রিগেড। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা গড়িয়ে দেওয়া হলো ইহুদিবাদী 6 থেকে 7 বিমান ঘাঁটি। ইসরায়েলের ঘুম কেড়ে নিল ইসলামী যোদ্ধারা। শেষ রক্ষা পাবে না ইসরায়েলের দখলদার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার ফিলিস্তিনি মুসলিম ভাইদের অঙ্গীকার। 1948 সালে পিতামাতারা যেভাবে তাদের অধিকার, আত্মসম্মান, ইজ্জত, ভূমি হারিয়েছে, সেভাবে আমরা আমাদের অধিকার, আত্মসম্মান, ইজ্জত, ভূমি হারাতে চাই না। প্রয়োজনে আমাদের জমিন, ইমান, আমল, শক্তি, সম্মান, আল্লাহর দেওয়া ইমানি শক্তি দিয়ে নিজ ভূমিতে তাঁবু টানিয়ে রাত কাটিয়ে হলেও এই ভূমি রক্ষা করবই ইনশাআল্লাহ। হয় মরব, না হয় মারব। আমার মনে হয় ইনশাআল্লাহ ফিলিস্তিনিরা বিজয় অর্জন করবেই। আপনার কি মতামত তা লিখে জানান। এরপর জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক কার্যকলাপে দুশ্চিন্তায় ইহুদিবাদী পশ্চিমারা। এরপরেই জানিয়ে দিব ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘাত। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের ব্যাপক দরপতন হয়েছে। গাজায় যখন চূড়ান্ত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তখনই এমন খবর সামনে এলো। প্রায় 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ইসরায়েলি মুদ্রার মান এবার। এতেই বোঝা যায় ধ্বংসের মুখে ইহুদিবাদী ইসরায়েলি সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। এবং জানিয়ে দেব হামাস কেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গেল। সর্বশেষ জানিয়ে দেব হামাসের টানেল ধ্বংসে নামবে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইসরায়েলের সরকার একটি ইহুদিবাদী সরকার। নিশ্চয়ই আল্লাহ জালেম ও জুলুমবাজ দখলদারকে পছন্দ করেন না। ফিলিস্তিনের সন্ত্রাসী ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব মোড়লরা নিশ্চুপ। আমরা আর ফিলিস্তিনের রক্তপাত দেখতে চাই না, স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। ফিলিস্তিনি মুসলমানদের রক্ত বৃথা যাবে না। মুসলমানরা বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এতে বিজয় হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের বিজয় হবেই ইনশাআল্লাহ। ইহুদিদের এই জমিনে জায়গা হবে না। ওরা একদিন মুসলমানের তাড়া খেয়ে পাথরের ও গাছের পেছনে গিয়ে পালাবে। গাছ ও পাথরও ওদের আশ্রয় দেবে না। সময় ঘনিয়ে এসেছে। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচারে বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্ব মুসলিম জেগে উঠেছে। পশ্চিমা ইহুদিদের পতন ঠেকাইকে মুসলিম হিসেবে আপনার দায়িত্ব ইহুদিদের বুকে কাঁপন ধরানো। আর তাই বলছি পুরো বিশ্বকে এই তথ্যটি জানাতে। এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বিশেষ মতামত জানিয়ে দিন। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি আন্তর্জাতিক খবরে। এবার ইসরায়েলের 6 থেকে 7 বিমান ঘাঁটিতে হামাসের রকেট হামলা। ইসরায়েলের 6 থেকে 7 বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কাসাম ব্রিগেড। খবর টাইমস অফ ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, হাজুর, হাদসারিম, নেফাতিম, তেল নৌফ ও বিল মাখিম ও রেমন ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে একটি রকেট বিমানবন্দরের বাইরে খোলা জায়গায় বিস্ফোরণ হয়েছে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুজালেম আল জাররা এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। আজ 27 অক্টোবর মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করার জন্য বিপুল সংখ্যক মুসল্লি মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালায়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।
এভাবেই প্রতিনিয়ত মুসলিমদের ওপর ইবাদত বন্দিখানায় জঘন্যভাবে মুসলিমদের ওপর নির্যাতন করে থাকে এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। এরপরেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। বিশ্ব নেতৃবৃন্দ হামলা বন্ধের আহ্বান জানালেও তা আমলে নেয়নি ইসরায়েল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 20তম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বহু সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধা এবং ফিলিস্তিনি জনগণ নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের হামলায়ও বহু ইসরায়েলি সেনা এবং ইসরায়েলি ইহুদিবাদী নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন বহু ইসরায়েলি। রাশিয়ার পারমাণবিক কার্যকলাপে দুশ্চিন্তায় পশ্চিমারা। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা, পরমাণু অস্ত্র পরীক্ষা, চুক্তি প্রত্যাহার ও পরমাণু অস্ত্র মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ সৃষ্টি করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো কড়া নিষেধাজ্ঞার ডাক দিয়েছেন। প্রায় 20 মাস ধরে হামলা চালিয়েও ইউক্রেনকে নথি স্বীকার করাতে পারেনি রাশিয়া। পশ্চিমা বিশ্বের সহায়তায় দেশটি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়েই যাচ্ছে। বিশাল সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ নানা সামরিক সরঞ্জাম কাজে লাগানো সত্ত্বেও মস্কো ইউক্রেনের পূর্ব দক্ষিণের কিছু অঞ্চল বেদখল হয়ে যাওয়ায় স্তব্ধ হয়ে গেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট মরিয়া হয়ে পারমাণবিক শক্তি কাজে লাগাতে পারেন বলে আশঙ্কা হচ্ছে। হয় ইউক্রেনের কোনো পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটানো অথবা সরাসরি পরমাণু অস্ত্র প্রয়োগের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের পশ্চিমে কমিউনিটস্কি অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে রাশিয়া সম্ভবত সেখানকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত আনতে চেয়েছিল। দৈনিক ভিডিও বার্তায় তিনি রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আর্জি জানান। জানা যায় রাশিয়ার ওই হামলায় ভবনটির কাজ ভেঙে 20 জন আহত হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইইএ জানিয়েছে, হামলার ফলে বিদ্যুৎ কেন্দ্রের কাজ বা গ্রিডের সঙ্গে সংযোগে কোনো বিঘ্ন ঘটেনি। তবে সংস্থাটির মহাসচিব রাফায়েল গ্রোসির মতে পরের বার হয়তো আরো বড় বিপর্যয় ঘটতে পারে। স্থানীয় গভর্নর সিরহি ট্রুইরিন জানিয়েছেন, রাশিয়ার হামলায় প্রায় 1700 ভবনের ক্ষতি হয়েছে। গত 20 মাসে ইউক্রেনের পরমাণু কেন্দ্রগুলি একাধিকবার রুশ হামলার শিকার হয়েছে। রাশিয়ার জাপোরিজিয়ায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করে রয়েছে। সেখানেও দুই পক্ষের সংঘর্ষের ফলে বারবার বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা গেছে। এদিকে রুশ প্রশাসন বারবার পারমাণবিক অস্ত্র প্রয়োগের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে চলেছে। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ রাখার চুক্তি সিটিবিটি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবারই সেই আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী সের্গেই র্যাবকভ বলেন, যুক্তরাষ্ট্রের বৈরীনীতির কারণে রাশিয়া আর সে দেশের সঙ্গে পারমাণবিক বিষয়ে সংলাপ চালাতে চায় না। তবে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করলে মস্কো পরীক্ষা চালাবে না। সিটিবিটি চুক্তি কখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা না হলেও এই সময়কালে উত্তর কোরিয়া ছাড়া অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি। ইসরায়েলি মুদ্রার মান 11 বছরের মধ্যে সর্বনিম্ন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘাত। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। হামাসের হামলার জেরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের ব্যাপক দরপতন হয়েছে। গাজায় যখন চূড়ান্ত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তখনই এমন খবর সামনে এলো। বৃহস্পতিবার ডলারের বিপরীতে 0.44% হারিয়েছে শেকেল। ফলে $1 সমান এখন 4.08 শেকেল। এর আগে 2012 সালে শেকেল একইভাবে মূল্য হারিয়েছিল। গত 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর শেকেলের মূল্য কমেছে 6%-এরও বেশি। এদিকে একই কারণে ভারতীয় রুপি ও মার্কিন ডলারের বিপরীতে কিছুটা দুর্বল হয়েছে। সবশেষ লেনদেন দেখা গেছে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান 4 পয়সা কমে $83.23 দাঁড়িয়েছে। দিনের শুরুতে ভারতীয় মুদ্রার মান ছিল 83.20 রুপি। এর আগে বুধবার সবশেষ লেনদেনে ভারতীয় মুদ্রার মান ছিল 83.19 রুপি।
হামাস কেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গেল তার 4টি কারণ। গাজার জনগণের বিরুদ্ধে বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে দুঃসাহসিক অভিযান চালায়, যেটাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এমনকি ইসরায়েলের কর্মকর্তারা স্বীকার করেছেন এটি ছিল তাদের জন্য ঐতিহাসিক অপমান। এরপর তারা গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে এবং এতে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে আরো অসংখ্য মানুষ। কিন্তু প্রশ্ন উঠেছে, হামাস কেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গেল? ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 12টি হাসপাতাল এবং 32টি চিকিৎসক কেন্দ্র পরিষেবা দিতে পারছে না এবং আমরা ইসরায়েলের অব্যাহত আক্রমণ ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে আরো হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত। ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আল আকসা তুফান অভিযান শুরুর মূল কারণগুলো কি ছিল? এই প্রশ্নের উত্তরে নিম্নলিখিত কারণগুলো চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। প্রথমত, ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের প্রথম কারণ হচ্ছে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও জুলুম নির্যাতন। দ্বিতীয়ত, ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের দ্বিতীয় কারণ হচ্ছে ফিলিস্তিনের প্রতি জাতিসংঘ বৃহৎ শক্তিগুলোর বিশ্বাসঘাতকতা। প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার বিষয়টি বিশ্ব পরিচালনা ব্যবস্থার গণকাঠামোর দুর্বলতার সাথে সম্পর্কিত, কেননা জাতিসংঘ এবং এই সংস্থায় বৃহৎ শক্তিগুলো ফিলিস্তিনের জন্য শান্তি ও নিরাপদ পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা দখলদার ইসরায়েলের পক্ষে কাজ করছে। তৃতীয়ত, ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের তৃতীয় কারণ হচ্ছে দখলদার এই শক্তির সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্বেগ। চতুর্থ, ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের চতুর্থ কারণ হচ্ছে ন্যূনতম শান্তি অর্জনে হতাশা সৃষ্টি। ফিলিস্তিনের প্রতিরোধকামী দলগুলো বিশ্বাস করে যে শান্তির কোনো সম্ভাবনা তো নেই, বরং কথিত শান্তি প্রচেষ্টার একমাত্র লক্ষ্য কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষা করা। ইসরায়েল এটা বুঝতে পেরেছে যে আরব দেশগুলো, বৃহৎ শক্তিগুলো এবং জাতিসংঘ কেউই ইসরায়েলি জুলুম নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাবলি তেলহামি বলেছেন, দিগন্তের ওপারে কোনো ধরনের আশার আলো দেখতে না পেয়ে হামাস বাধ্য হয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। হামাসের টানেল ধ্বংসে নামবে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। হামাসের টানেল ধ্বংসে এবার নামবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স। ইসরায়েল গাজা উপত্যকায় আকস্মিক আক্রমণের অংশ হিসেবে ইউএস ডেল্টা ফোর্স কমান্ডোদের তত্ত্বাবধানে নাভ গ্যাস এবং রাসায়নিক অস্ত্র দিয়ে হামাসের টানেল প্লাবিত করবে। বৃহস্পতিবার একটি অজ্ঞাত সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ফরাসি দৈনিক লা মন্ডে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামাসের টানেল ভেদ করতে 224 জিম্মি উদ্ধার ও হাজার হাজার হামাস সেনাকে হত্যা করতে ডেল্টা ফোর্স নামাবে বলে জানা গেছে। সূত্রটি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া একটি ভিডিও থেকে তথ্য এসেছে। সূত্রটি আরো বলেছে, হামাসের টানেলে প্রচুর পরিমাণে নার্ভ গ্যাস পাম্প করা হবে, যা 6 থেকে 12 ঘন্টার মধ্যে জন্য শারীরিক চলাফেরা পঙ্গু করে দিতে সক্ষম। এই সময়ের মধ্যে ইসরায়েলি সেনারা টানেলগুলোতে অনুপ্রবেশ করবে, জিম্মিদের উদ্ধার করবে এবং হাজার হাজার আল কাসেম সেনাকে হত্যা করবে বলে আশা করছে।